সৎকর্মের শুভ ফল, অসৎকর্মের ভয়ঙ্কর ফল। আজকের দিনে যারা ভাবেন অন্যায় করে পার পেয়ে যাবেন, তারা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির এই ভয়ঙ্কর অন্তিম গল্পটি একবার শুনুন। কারণ কর্মফলের হাত থেকে রেহাই পায়নি এই নিষ্ঠুর তুর্কিও। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিও শুরুর আগে সকলকে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। ভারতে ইতিহাসের পাতা উল্টালে একটা নামকে ঘৃণা করতেই হয়। সেই নাম ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি সেই নাম যা শুনে আপনার মাথায় নালন্দা বিশ্ববিদ্যালয়, জ্বলন্ত লাইব্রেরি, ধ্বংস হতে থাকা ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় আর বিক্রমশিলা বিহারের ছবি ভেসে উঠবে। এই মুসলিম আক্রমণকারী ভারতের সংস্কৃতি এবং প্রাচীন জ্ঞানের উপর এমন বর্বর আক্রমণ চালিয়েছিল যা ভারতবাসী কখনো ভুলবে না। কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলার ইতিহাসে আমাদের কখনোই বখতিয়ার খিলজির পরাজয় ও পরিণতির কাহিনী পড়ানো হয়নি। পাঠ্যপুস্তকের খণ্ডিত ইতিহাস পড়ে মনে হয় যেন বখতিয়ার খিলজি কতই না বীর পুরুষ ছিল। 18 জন সেনা নিয়ে হারিয়ে দিয়েছিল রাজা লক্ষণ সেনকে। কিন্তু আজ আমরা পর্দাফাঁস করব বখতিয়ার খিলজির জীবনের পরবর্তী কাহিনী, যেখানে আমরা দেখতে পাই যে এই দস্যুর কি করুণ দশা করেছিলেন বাংলার প্রতিবেশী অসমের হিন্দু রাজা পৃথু আর তিব্বতী যোদ্ধারা। বখতিয়ার খিলজি শুধু একজন আক্রমণকারী ছিল না, বরং ভারতের সমৃদ্ধ সভ্যতার উপর হামলা চালানো এক নিষ্ঠুর মুখ ছিল। এমন একজন মানুষ যে বইকে অর্থাৎ গ্রন্থকে নিজের শত্রু মনে করতে এবং তলোয়ার দিয়ে অসংখ্য সন্ন্যাসীকে হত্যা করেছিল। আজ আমরা তার জয়ের গল্প শুনব না, তার করুণ পরিণতির কথা শুনব। নালন্দা, বিক্রমশিলা এবং ওদন্তপুরীর মতো বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বখতিয়ার বিহার ও বঙ্গেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। কিন্তু যেমন কর্ম তেমন ফল, এই প্রবাদ বখতিয়ার খিলজির জীবনেও সত্যি হয়েছিল। নিজের নিষ্ঠুরতা দিয়ে ভয় তৈরি করা বখতিয়ারও শেষ হয়েছিল ভয়াবহভাবেই। আজকের এই গল্পে আমরা জানব কিভাবে শুধু বখতিয়ারের সেনাবাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল তা নয়, খোদ তার মৃত্যুও হয়েছিল ছটফট করতে করতে। পরাজিত নিঃস্ব বখতিয়ারের অবশেষে মৃত্যু হয়েছিল নিজেরই সৈন্যদের হাতে এবং তিলে তিলে কষ্ট পেয়ে। যে হাজার হাজার নির্দোষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, সে নিজেও খুব কষ্টের মৃত্যুবরণ করেছিল। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আপনারা, কারণ নিজের দেশের ইতিহাস না জানলে নিজেকে চেনা যায় না। দ্বাদশ শতাব্দীর শেষ সময়টা ভারতের জন্য খুবই অস্থির ছিল। একদিকে মোহাম্মদ ঘোরি উত্তর ভারতের ওপর নিজের দখল প্রতিষ্ঠা করেছিল, অন্যদিকে তার সেনাপতি ও দাস সেনানায়ক বখতিয়ার খিলজি পূর্ব দিকে এগোতে এগোতে ধ্বংসের এক নতুন অধ্যায় শুরু করেছিল। যেখানে মোহাম্মদ ঘোরি এবং কুতুবউদ্দিন আইবক দিল্লি ও আজমিরের মতো অঞ্চল জয় করেছিল, সেখানে বখতিয়ারের নজর ছিল বাংলা ও বিহারের মতো সমৃদ্ধ এলাকার দিকে। কিন্তু বখতিয়ার শুধু তলোয়ারের নয়, কৌশল ও প্রতারণারও ওস্তাদ ছিল। তার স্বভাব ছিল নিষ্ঠুর আর তার পদ্ধতি ছিল আচমকা হামলা করে সবকিছু তছনছ করে দেওয়া। বখতিয়ার খিলজি নিজের পথে আসা কোনো বাধাকেই মেনে নিত না। কিছু লোক মনে করেন বখতিয়ার খিলজি ভারতের বৌদ্ধ জনসংখ্যাকে ইসলামিক জনসংখ্যায় বদলে দিতে চেয়েছিল। তবে বাংলায় সেন রাজবংশকে পরাজিত করার পর শুরু হয় বখতিয়ারের পতন এবং সমাপ্তির কাল। সেই বিষয়ে আলোচনার আগে জেনে নেওয়া যাক আসলে এই বখতিয়ার খিলজি কে ছিল। 1150 সালে বখতিয়ার খিলজির জন্ম আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গরমসির শহরে হয়েছিল। তিনি ছিলেন একজন তুর্কি। বখতিয়ার খিলজি খলজ নামে একটি জনজাতির সঙ্গে যুক্ত ছিলেন। এই জনজাতির মানুষ খালজ ভাষায় কথা বলতো। আজও ইরানের কিছু অঞ্চলে এই ভাষাভাষী মানুষ দেখা যায়। যাই হোক, একটা মজার তথ্য হলো এই খলজ জনজাতির লোকেরাই পরে ভারতে এসে খিলজি নামে পরিচিত হয়। যদিও বখতিয়ার খিলজি ও আলাউদ্দিন খিলজি সরাসরি একে অপরের আত্মীয় ছিলেন না, তবুও দুজনে একই জনজাতির সঙ্গে যুক্ত ছিলেন। বখতিয়ার খিলজির সময়কার ইতিহাসবিদ মিনহাজ উস সিরাজ তার তবকাত ই নাসিরি এই গ্রন্থে বখতিয়ার সম্পর্কে অনেক তথ্য লিখেছেন। সেখানে একটা মজার বিষয় উল্লেখ রয়েছে। তিনি লিখেছেন, বখতিয়ারের উচ্চতা কম ছিল এবং তার হাত হাঁটুর নিচ পর্যন্ত পৌঁছাতো। এই কারণেই প্রথম দিকে বখতিয়ার খিলজি সেনাবাহিনীতে সহজে সুযোগ পাচ্ছিল না। কিন্তু হয়তো সেই লম্বা হাতেই বিহার ও বাংলার ধ্বংসের ইতিহাস লেখা ছিল। তাই সে প্রথমে গজনীর দরবারে নিজের ভাগ্য পরীক্ষা করে। সেখানে ব্যর্থ হওয়ার পর মোহাম্মদ ঘোরির দরবারে যায়, কিন্তু সেখান থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়।
এরপর 1192 সালে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিল্লির দখল নেয়। তখন বখতিয়ার খিলজিও দিল্লিতে এসে নিজের ভাগ্য পরীক্ষা করল, কিন্তু এখানেও সে সাফল্য পেল না। এরপর সে উত্তরপ্রদেশের বাদাউনে চলে গেল। সেখানে এক স্থানীয় তুর্ক প্রশাসক মালিক মাসমুদ্দিনের কাছে তার চাকরি হয়ে গেল। এরপরে বখতিয়ার খিলজি অবধে চলে যায়। সেখানে তাকে মির্জাপুর জেলায় কিছু জমি দেওয়া হয়। তারপর মির্জাপুরে নিজের অবস্থান শক্ত করার পর সে নিজের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে এবং বিহার ও বাংলার সমৃদ্ধ এলাকার দিকে লোভের দৃষ্টি দেয়। 1193 থেকে 1200 সালের মধ্যে সে বিহারে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তার বিহার অভিযান ভারতের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর সময়গুলোর মধ্যে একটা ছিল। বিশেষ করে বৌদ্ধ ধর্ম এই অভিযানের ফলে অনেক ক্ষতির মুখে পড়ে। বখতিয়ার খিলজি প্রথমে বিহারের পূর্বাঞ্চলে থাকা ছোট ছোট হিন্দু রাজাদের পরাজিত করে। তারপর নালন্দা ও বিক্রমশিলার মতো বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে দেয়। নালন্দা ধ্বংসের প্রায় 3 বছর আগে 1193 সালে সে বর্তমানের বিহার শরীফ অঞ্চলে থাকা ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়কে একেবারে পুড়িয়ে ছাই করে দেয়। এরপর সেই জয়ের আনন্দে সেখানে একটা দুর্গ নির্মাণ করে। 17 শতকের শুরুতে বৌদ্ধ পণ্ডিত তারানাথের মতে আক্রমণকারীরা ওদন্তপুরীতে অনেক বৌদ্ধ ভিক্ষুককে হত্যা করেছিল এবং বিক্রমশিলা মহাবিহারকেও ধ্বংস করে দিয়েছিল। বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এত বই ছিল যে সেগুলো সম্পূর্ণ পুড়ে যেতে অনেক মাস সময় লেগেছিল। বখতিয়ার খিলজির সেনারা সেখানকার বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করে এবং শিক্ষার সেই সমৃদ্ধ কেন্দ্রকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দেয়। এইভাবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বিহারে নিজের শাসন বিস্তারের পাশাপাশি অত্যন্ত নিষ্ঠুরভাবে গণহত্যাও চালায়। সে বিহারে ইসলামী শাসনের ভিত্তি স্থাপন করে এবং অনেক মসজিদ নির্মাণ করায়। বন্ধুরা, বিহারে ধ্বংসযজ্ঞ ছিল তার কাজের শুধু একটা নমুনা। এরপর সে বাংলাতেও ব্যাপক লুটপাট চালায়। তখন বাংলা পরিচালিত হতো নবদ্বীপ থেকে এবং এর শাসক ছিলেন 80 বছর বয়সী লক্ষণ সেন। তিনি সেন রাজবংশের রাজা ছিলেন। বখতিয়ার খিলজির নজর বাংলার সম্পদের ওপর পড়তেই সে বাংলার ওপর আক্রমণ চালায়। 1204 সালে সে এক আকস্মিক অভিযান চালায়। প্রথমে সে রাজা লক্ষণ সেনের রাজধানী নদিয়াতে হঠাৎ হামলা করে। এই বিষয়ে একটা বিখ্যাত গল্প আছে যা মিনহাজ উজ সিরাজ লিখেছেন। তিনি বলেন, বখতিয়ার এত দ্রুত নদিয়ার দিকে এগিয়েছিল যে তার সঙ্গে মাত্র 18টি ঘোড়া তাল মিলিয়ে চলতে পেরেছিল। নদিয়ার মানুষ ভেবেছিল কিছু ঘোড়ার ব্যবসায়ী ঘোড়া প্রদর্শন করতে এসেছে, কিন্তু তারা শহরে ঢুকে তলোয়ার বের করতেই চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। তবে কিছু মানুষ এই গল্পকে বাড়িয়ে বলে যে বখতিয়ার মাত্র 18 জন লোক নিয়ে বাংলা জয় করেছিল। এটা কিন্তু একেবারেই সত্য কথা নয়। আসলে তার মূল সেনাবাহিনী অনেকটাই পিছনে ছিল, যারা পরে এসে হামলা চালায়, যুদ্ধের দায়িত্ব নেয়। বাংলার দখল নেওয়ার পর বখতিয়ার ভাবল বিহার ও বাংলার পর এবার তিব্বতও জয় করা যাক। তিব্বত জয়ের পেছনে তার উদ্দেশ্য ছিল যেমন পশ্চিমে মোহাম্মদ ঘুরি দিল্লি ও আজমির জয় করেছে, তেমনি সে পূর্বের বড় বড় রাজ্য জয় করে সে নিজের নাম আরও প্রতিষ্ঠিত করবে। আজ আমরা যেমন তিব্বতকে দেখি, তখন তিব্বত কিন্তু তেমন ছিল না। সেই সময় তিব্বত খুবই সমৃদ্ধশালী ছিল। তিব্বত নিজের বাণিজ্য পথ, ঘোড়ার ব্যবসা এবং খনিজ সম্পদের জন্য বিখ্যাত ছিল। এই সব সম্পদের ওপরেই ছিল খিলজির নজর। বখতিয়ার খিলজির আশা ছিল তিব্বত জয় করতে পারলে প্রচুর সম্পদ পাওয়া যাবে, যা দিয়ে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি তার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে পারবে। এছাড়া তিব্বতের উপর দখল মানে ছিল চীন থেকে মধ্য এশিয়া পর্যন্ত সিল্ক রুটের একটি অংশ নিয়ন্ত্রণ করা এবং সেখান থেকে মোটা অর্থ উপার্জন করা। এই কারণেই 1206 সালে সে প্রায় 10,000 অশ্বারোহী সৈন্যদের একটি বড় বাহিনী গঠন করে তিব্বতের দিকে রওনা হয়। তার ধারণা ছিল যেভাবে সে বিহার ও বাংলায় হঠাৎ আক্রমণ করে সাফল্য পেয়েছিল, তেমনভাবে তিব্বতও সে জয় করতে পারবে। কিন্তু সে জানতো না যে তিব্বতে তার জন্য কি অপেক্ষা করছে। তিব্বত অভিযানের সময় হিমালয় অঞ্চলের এক স্থানীয় সর্দার তাকে পথপ্রদর্শকের মতো সাহায্য করেছিল। এই সর্দারের নাম ছিল আলী মেচ। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তিব্বতের দিকে যাওয়ার সময় ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আসামের রাজা পৃথুকেও নিজের সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু রাজা পৃথু সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। এরপর বাংলা ও সিকিমের পথ ধরে বখতিয়ার প্রায় 15 দিন যাত্রা করে তিব্বতের চুম্বি উপত্যকায় পৌঁছে যায়। আশ্চর্যের বিষয় হলো এত দূর আসার পরও তাকে কোনো বড় যুদ্ধ করতে হয়নি। সে তিব্বতের অনেক ভেতরে ঢুকে পড়েছিল।
বখতিয়ারের মনে হয়েছিল এবার তিব্বত জয় করা শুধু সময়ের অপেক্ষা, কিন্তু খুব শিগগিরই তার সব আশা ভেঙে যায়। আসলে তিব্বতীরা ইচ্ছা করেই খিলজি ও তার সেনাকে ভেতরে ঢুকতে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল দুর্গম পাহাড়ি অঞ্চলে খিলজির সেনাকে ফাঁদে ফেলা। পাহাড়ি পথ, প্রচণ্ড ঠান্ডা এবং কঠিন পরিবেশে তার সেনাবাহিনী বিপদে পড়ে যায়। হিমালয়ের দুর্গম গিরিপথে তার সেনাদের আটকে দেয় তিব্বতীরা, তাদের উপর আক্রমণ শুরু করে। সমতলে যুদ্ধের অভিজ্ঞতা থাকলেও পাহাড়ে যুদ্ধ করার অভিজ্ঞতা খিলজির সেনার ছিল না, ফলে তারা দ্রুত ক্ষয়ক্ষতির মুখে পড়ে। শেষ পর্যন্ত বখতিয়ার পিছু হটার সিদ্ধান্ত নেয়, কিন্তু ফেরার পথেও বিপদ কমেনি। তিব্বতীরা পিছু হটতে থাকা সেনাবাহিনীর ওপর বারবার অতর্কিতে হামলা চালাতে থাকে। খিলজির সৈন্যরা এতটাই বিপদে পড়ে যে বেঁচে থাকার জন্য নিজেদের ঘোড়াও জবাই করে খেতে বাধ্য হয় তারা। অনেক কষ্টে তারা তিব্বত থেকে পেরিয়ে বাংলার সমতল অঞ্চলের দিকে ফিরে আসে, কিন্তু সেখানে তাদের জন্য আরও একটা বিপদ অপেক্ষা করছিল। আসামের কামরূপ রাজ্যের হিন্দু রাজা পৃথু এবার বখতিয়ারের বিরুদ্ধে অবস্থান নেন। বখতিয়ারের মনে হয়েছিল তিব্বতে হওয়া ক্ষতি সে আসাম আক্রমণ করে পূরণ করতে পারবে, তাই কামরূপ অঞ্চলে সে আশেপাশের গ্রাম আক্রমণের নির্দেশ দেয়। এর জবাবে রাজা পৃথু নিজের সেনাবাহিনী এবং বড়ো কোচ সহ বিভিন্ন উপজাতি গোষ্ঠীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের আক্রমণে খিলজি সেনা পিছু হটতে বাধ্য হয়। সে সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে বেঁচে থাকা তুর্কি সৈন্যদের নদী পার হয়ে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। ব্রহ্মপুত্র ও তিস্তা নদী পার হওয়ার সময় কামরূপের সেনারা তাদের উপর তীর নিক্ষেপ করে। এতে বহু সৈন্য নদীতে ডুবে মারা যায়। অনেক ঐতিহাসিক নিজেদের বর্ণনায় বলেছেন, তিব্বত অভিযানে যাওয়া প্রায় 10,000 সৈন্যের মধ্যে মাত্র 100 জন জীবিত ফিরে এসেছিল। তিব্বত ও আসামে এই পরাজয় বখতিয়ার খিলজিকে একদম জব্দ করে দেয়। সে কখনো ভাবেনি যে তার এমন পরিণতি হবে। এর মধ্যেই তার নিজের এক সেনাপতি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। 1206 সালের অগাস্ট মাসে যখন বখতিয়ার খিলজি বিশ্রাম নিচ্ছিল, তখন আলী মর্দান খিলজি নামে তার এক সেনাপতি তাকে ছুরি মেরে হত্যা করে। এভাবেই বখতিয়ার খিলজির দস্যু জীবন শেষ হয়। বন্ধুরা, এই ছিল বখতিয়ার খিলজির অভিযান এবং তার শেষ পরিণতির গল্প। নালন্দা, বিক্রমশিলা এবং ওদন্তপুরীর মতো শিক্ষাকেন্দ্র ধ্বংসের সঙ্গে যার নাম জড়িয়ে আছে, তার নিজের জীবনও শেষ হয়েছিল পরাজয় ও বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে। আমাদের চ্যানেলে আমরা নিয়মিতভাবে ভারতের মুসলিম আগ্রাসনের বিরুদ্ধে হিন্দু প্রতিরোধের গৌরব গাথা তুলে ধরছি। আর ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির এই কাহিনীটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ইতিহাসের এমন আরও গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।